বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার আহ্বানের জের ধরে প্রায় 2 দিন রাস্তা অবরোধ করে সরকারের কাছে দাবি উত্থাপন করা হচ্ছে। এমন অনন্য নজির গড়লেন সরকার সমর্থকেরা। আগে স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, প্রায় 10 মাসের মাথায় এসে স্লোগান হলো গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। এমন স্লোগানের পর সরকার সমর্থক কিংস পার্টির আন্দোলনের নাটাই আসলে কাদের হাতে, সে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের জন্মের বিরোধী শক্তি হাতেই কি কিংস পার্টি নিয়ন্ত্রিত হচ্ছে? উঠেছে সেই প্রশ্ন। বিষয়টি নিয়ে দলটির ভিতরেও তৈরি হয়েছে প্রচন্ড অস্বস্তি। তবে পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে ডানপন্থী শক্তির উপর নির্ভর করা ছাড়া আর কোনো পথ খোলা নেই কিংস পার্টির সামনে। চলুন যাওয়া যাক বিশ্লেষণ। সরকার সমর্থক বলে পরিচিত এনসিপি 2 দিন ধরে সড়ক অবরোধ করে রেখেছে। শাহবাগ ব্লকেট কর্মসূচি দিয়ে অবস্থান করছে তারা। তাদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু শাহবাগের অবরোধ কর্মসূচিতে একটি স্লোগান বেশ কানে লেগেছে অনেকেরই, সেটি হলো গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। এমন স্লোগানে অবাক হয়েছেন অনেকেই। খোদ সরকার সংশ্লিষ্ট ও সরকার সমর্থকরাই এতে অবাক হয়েছেন, কারণ গোলাম আজম বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির মূল একজন হিসেবে পরিচিত। প্রশ্ন হলো আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে গোলাম আজমের পক্ষে স্লোগান কিভাবে এলো, এর পেছনের ঘটনাই বা কি? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে প্রথমে যমুনার সামনে অবস্থান করেছিল এনসিপির কিছু নেতা। পরে শাহবাগ ব্লকেট কর্মসূচির ডাক দেয় তারা। প্রথমে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে এমন করা অবস্থান নিতে রাজি ছিল না দলটির শীর্ষ নেতারা। তবে দলের প্রধান না হলেও কর্মসূচির ঘোষণা আসে হাসনাত আব্দুল্লাহর কাছ থেকে। শুরুটা হয় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট থেকে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাত্রার পর দিন 8 মে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে ফের সামনে আনেন আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু। এরপর যমুনার সামনে জড়ো হওয়ার ডাক আসে হাসনাতের পক্ষ থেকে। যমুনায় অবস্থানের পর 9 মে শাহবাগ মোড়ে শুরু হয় অবরোধ। 10 মে সারাদিন অবরোধের পাশাপাশি বিকেলে হয় সমাবেশ। দর্শক, প্রায় 3 দিনের কর্মসূচির নেতৃত্ব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার সঙ্গে অত্যন্ত সক্রিয় দেখা গেছে আরেক নেতা সাজিস আলমকেও। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী যমুনার সামনে অবস্থানও শুরু হয় হাসনাতের নেতৃত্বে। পরে সেখানে যোগ দেন নাহিদ ইসলাম সহ অন্য নেতারা। তবে এর পরেও উপস্থিতি ছিল নগণ্য। মধ্যরাতে জামাতের ছাত্র সংগঠন শিবিরের একটি অংশ যাওয়ার পর বাড়ে উপস্থিতি। পরদিন কর্মসূচিতে যোগ দেয় ডানপন্থী বেশ কয়েকটি সংগঠন। জুলাই ঐক্য, আপ বাংলাদেশ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, কওমি মাদ্রাসার শিক্ষার্থী, ইনকলাব মঞ্চ, ছাত্রপক্ষের মতো বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে শাহবাগ অচল প্রায় 2 দিন ধরে। এমন পরিস্থিতিতে 10 মে হঠাৎ করে শাহবাগের জমায়েত থেকে একটি স্লোগান ভাইরাল হওয়া শুরু করে। এনসিপি আয়োজিত কর্মসূচিতে এই স্লোগান এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এমন স্লোগানের পর সামাজিক মাধ্যম সহ নানা জায়গায় এনসিপির রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। প্রশ্ন উঠেছে গোলাম আজম বাংলাদেশের স্বাধীনতার বিরোধী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাকে স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠা করার প্রকাশ্য উদ্যোগ কেন নিল সরকার সমর্থক দলটি? তাহলে কি এটি সরকারের লক্ষ্য? শুধু সোশ্যাল মিডিয়ায় নাই, এনসিপির ভেতরেও বিষয়টি নিয়ে চলছে তুমুল বিতর্ক। দলটির মুক্তিযুদ্ধের পক্ষের গ্রুপটি এ নিয়ে ব্যাপকভাবে বিব্রত। ইতিমধ্যে দলের শীর্ষ নেতাদের অনেকেই দল ছাড়ার হুমকি দিয়ে ফেলেছে দলটির ঘরোয়া মিটিংয়ে। অনেকেই বলছেন এনসিপির প্রকৃত নিয়ন্ত্রণ কাদের হাতে সেটি পরিষ্কার হয়ে গেছে গোলাম আজমকে নায়কের আসনে প্রতিষ্ঠা করার স্লোগানের মধ্য দিয়ে। বিশেষ করে দলটি শুরু থেকে দাবি করে আসলো তারা বাংলাদেশপন্থী। যদি বাংলাদেশ পন্থায় তাদের লক্ষ্য হয় তাহলে তারা বাংলাদেশের স্বাধীনতা যিনি অস্বীকার করেছেন তার পক্ষে স্লোগান দেন কিভাবে? আবার দলটির নেতারা দলকে মধ্যপন্থী দল হিসেবে গড়ে তুলতে চেয়েছেন, কিন্তু শুরু থেকেই দলটিকে গ্রাস করেছে ডানপন্থীরা, যার চূড়ান্ত প্রকাশ ঘটলো এই স্লোগান ভাইরাল হওয়ার মাধ্যমে। দর্শক, একটু দেখে আসি বিভিন্ন তথ্য প্রমাণ গোলাম আজম সম্পর্কে কি বলে। গোলাম আজমকে 90 বছরের জেল দেওয়া হয়েছিল যুদ্ধাপরাধের অভিযোগে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে 5 ধরনের 61টি অভিযোগের সবগুলোই প্রমাণ হয়েছিল। এসব অভিযোগের মধ্যে ছিল মানবতা বিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র, মানবতা বিরোধী অপরাধের পরিকল্পনা, অপরাধের উস্কানি, মানবতা বিরোধী অপরাধের যুক্ততা এবং হত্যা ও নির্যাতন।
আদালত কিন্তু সরাসরি বলেছিল অপরাধটা কিন্তু মৃত্যুদণ্ড পাওয়ার মতো, যদিও বয়সটা বিবেচনা করে তাকে 90 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। দণ্ড মাথায় নিয়ে 2014 সালের 23 অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর একদিন পরে গোলাম আজমকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন বর্তমান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি লিখেছিলেন, গোলাম আজম ছিলেন সবচেয়ে বড় স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধের মূল দায়িত্ব ছিল তার, এতে কোনো সন্দেহ নেই যে এজন্য কঠিন শাস্তি প্রাপ্য ছিল তার অপরাধ সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করার কাজ এখনো আমাদের অব্যাহত রাখা উচিত। দর্শক, গোলাম আজমকে সবচেয়ে বড় স্বাধীনতা বিরোধী উল্লেখ করেছিলেন ডক্টর আসিফ নজরুল, অথচ তিনি যখন ক্ষমতায় ঠিক সেই সময় সরকার সমর্থকদের কর্মসূচিতে গোলাম আজমকে বাংলাদেশের নায়ক হিসেবে দাবি করার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। গোলাম আজম শুধু বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধেই ছিলেন না, সরাসরি টিক্কা খানের সাথে দেখা করে বাঙালির বিরুদ্ধে মিলিটারি অ্যাকশনের কথাও বলেছিলেন। আর জামাতের কর্মীদের বলেছিলেন পাকিস্তানের জন্য জীবন দিতে। গোলাম আজম বলেছিলেন, কোনো ভালো মুসলমান তথাকথিত বাংলাদেশের আন্দোলনের সমর্থক হতে পারে না। শুধু তাই নয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও তিনি বাইরে লবিং করেছিলেন যাতে বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়া হয়। দর্শক, 1981 সালের 17 এপ্রিল সাপ্তাহিক বিচিত্রায় প্রকাশিত এক নিবন্ধে 71-এ জামাত ও গোলাম আজমের ভূমিকা নিয়ে বিশাল এক প্রতিবেদন ছাপা হয়। 71-এ আমরা ভুল করিনি, গোলাম আজম ও জামাতের রাজনীতি শিরোনামের এই প্রতিবেদনে পাকিস্তানের পক্ষে গোলাম আজমের নানান তৎপরতা তুলে ধরা হয়েছিল। 71-এর 8 এপ্রিল তখনকার পূর্ব পাকিস্তানের জামাতের আমির গোলাম আজম ও সাধারণ সম্পাদক এক যুক্ত বিবৃতিতে বলেন, ভারত পূর্ব পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে। ভারতীয় বা পাকিস্তান বিরোধী এজেন্টদের বা অনুপ্রবেশকারীদের যেখানেই দেখা যাবে দেশপ্রেমিক পূর্ব পাকিস্তানিরা তাদের নির্মূল করবে। 14 আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে গোলাম আজম এক বিবৃতিতে দেশের বিভিন্ন অঞ্চলের জনগণের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ব জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, জাতি যে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তাতে এবারের স্বাধীনতা দিবস পালন খুবই তাৎপর্যপূর্ণ। আমাদের আদর্শের প্রতি চরম বিশ্বাসঘাতকতাই জাতীয় সংকটের মূল কারণ। এরপর 31 আগস্ট তিনি বলেন, কোনো ভালো মুসলমান তথাকথিত বাংলাদেশ আন্দোলনের সমর্থক হতে পারে না। প্রশ্ন হলো, তার অনুসারীরা বাংলাদেশ স্বাধীনের এতদিন পর শাহবাগে কেন গোলাম আজমের অতীতের অবস্থানকে বিকৃত করে উপস্থাপন করছেন? ইতিহাসে দেখা যায় কেবল মুক্তিযুদ্ধের সময় নয়, তারপরেও বাংলাদেশকে মেনে নিতে পারেননি গোলাম আজম। 71-এর পর তিনি ছিলেন পাকিস্তানে। 1972 সালে পাকিস্তান ছেড়ে হজ করার জন্য জেদ্দা যান। সেখান থেকে দুবাই, আবুধাবি, কুয়েত, বৈরুত ও লিবিয়া সফর শেষে 1973 সালের এপ্রিলে যান লন্ডনে। এই সময়কালে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক নানামুখী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন গোলাম আজম। 1973-এ পাকিস্তানের তখনকার প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের সব রাজনৈতিক দলগুলোর কাছে বাংলাদেশের স্বীকৃতির প্রশ্নে মতামত চেয়েছিলেন। এই উপলক্ষে পাকিস্তান জামাতের মজলিসে শুরার বৈঠকে স্বীকৃতির বিরোধিতা করেন গোলাম আজম সহ অন্য নেতারা। এ ধরনের অসংখ্য কর্মকাণ্ডের প্রমাণ ছড়িয়ে আছে ঐতিহাসিক নথিপত্রে। আর নিশ্চিতভাবেই বলা যায়, এসব প্রমাণের ভিত্তিতে 2014 সালে গোলাম আজমকে সবচেয়ে বড় স্বাধীনতা বিরোধী হিসেবে আখ্যায়িত করেছিলেন বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল। এমনকি জামাতের বর্তমান আমিরও গোলাম আজমের বাংলাদেশ বিরোধী ভূমিকা অকপটে স্বীকার করেছিলেন। ডেইলি স্টারকে দেয়া এক সাক্ষাৎকারে জামাতের আমির শফিকুর রহমানও বিষয়টি অকপটে মেনে নিয়েছেন। 1971 সালে গোলাম আজমের নামে পাকিস্তানের পক্ষে চাঁদা তোলা, বিভিন্ন জায়গায় তার ভাষণ, রাজাকার সম্মেলনে যোগ দেয়া নিয়ে প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, আমি এটা বলেছি আগেই তারা এক পাকিস্তানের পক্ষে ছিলেন, আমি তো বলিনি তারা মুক্তিযুদ্ধের পক্ষে চলে গিয়েছিলেন। তারা যেহেতু এক পাকিস্তানের পক্ষে ছিলেন, সুতরাং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, স্থিতিশীলতার জন্য যেটা দরকার বলেছেন। তারা তো অস্বীকার করেননি তারা এক পাকিস্তানের পক্ষে ছিলেন না। দর্শক, ঠিক এই জায়গাতেই প্রশ্নটি উঠেছে যে দলটি নিজেদের সরকার সমর্থন
সার্থক বলে দাবি করে সেই এনসিপি কেন এমন একজন স্বীকৃত স্বাধীনতা বিরোধী যার অবস্থান নিয়ে কোনো ধোঁয়াশা নেই তাকে বাংলার কাণ্ডারি বানাতে চাইছে? এর পিছনে কি অন্য কোনো হিসাব আছে? ব্যাপারটি নিয়ে কিন্তু রাজনৈতিক মহলেও কথা হচ্ছে। প্রশ্ন হলো, গোলাম আজম নিজে যেখানে অখণ্ড পাকিস্তানের স্বপ্ন দেখেছেন ৭১-এ, সেখানে এনসিপি আয়োজিত কর্মসূচিতে তাকে বাংলার নেতা আখ্যায়িত করে কেন তার স্বপ্নকে বিকৃত করছে? অনেকটা একই রকম প্রশ্ন তুলেছেন বিএনপি নীতি নির্ধারক পর্যায়ের নেতা এ.কে.এম. ওয়াহিদুজ্জামান। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, গোলাম আজম কি বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিল? সে তো বাংলাদেশের স্বাধীন হওয়ার পরও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঘুরে ঘুরে বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়ার জন্য তদবির করে বেরিয়েছে। তাহলে বাংলা কিভাবে গোলাম আজমের হয়? এনসিপি সমাবেশ থেকে একটা লিগ ধরে ধরে জবাই করে স্লোগান নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এমনকি এনসিপির ভিতরেও এ নিয়ে দেখা দিয়েছে চরম বিরোধ। দলটির একটি গ্রুপের প্রশ্ন, একদিকে সরকার সমর্থক কিংস পার্টি বলে তকমা, আর একদিকে ইতিহাসের প্রতিষ্ঠিত সত্যকে পাল্টে দেওয়ার চেষ্টা দলটির রাজনৈতিক বোঝাপড়াকে চরমভাবে চ্যালেঞ্জের মুখে ফেলে দিল। এই জন্য দলের নেতারা হাসনাত আব্দুল্লাহকে দুষছেন সেনাবাহিনীর সাথে বিরোধের জের ধরে তার রাজনৈতিক ক্যারিয়ার প্রায় শেষ প্রান্তে, সেখান থেকে ফিরে আসার জন্য শেষ পর্যন্ত তিনি দলের নীতিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন। এমন প্রশ্ন তুলেছেন দলটির কেউ কেউ। দর্শক, তাহলে কি আমরা প্রশ্ন তুলতে পারি, রাজনৈতিক প্রয়োজন মেটাতে ইতিহাসের একটি প্রতিষ্ঠিত বিষয়কে একেবারে উল্টে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আর সে চেষ্টায় এনসিপি কে ব্যবহার করা হচ্ছে? এমন আত্মস্বীকৃত স্বাধীনতা বিরোধীকে কেন নতুন মোড়কে উপস্থাপনের প্রয়োজন হয়ে পড়েছে এনসিপি ও তাদের সমমনাদের জন্য? আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।